জিটার মান যখন 1 সেটাকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম্পড, মানে একদম পারফেক্ট কন্ডিশন, যখন কোনো অসিলেশনস হবে না, সরাসরি গিয়ে আমি স্টেডি স্টেট ভ্যালুতে উঠব। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে পারফেক্ট 0, পারফেক্ট 1 বলে কিছু হয় না, নয় 99.999 অথবা 0.98 এনিথিং অর 1.001, পারফেক্ট 1 আমরা রিচ করতে পারবো না, এটা শুধুমাত্র থিওরিটিক্যালি পসিবল। তার মানে যদি আমি কোনো অসিলেশনস না চাই, সেটাকে বলবো আমি ওভার ড্যাম্পড সিস্টেম, যখন নাকি ড্যাম্পিং ফ্যাক্টরের মানটা আমার 1-এর থেকে বেশি হয়ে যাবে। ইভেন 1.001 হলেও সেটা ওভার ড্যাম্পডের সাথেই তুলনা করা যেতে পারে, তার কারণ সেটা 1-এর থেকে বড়। তার মানে ড্যাম্পিং বা অসিলেশনের বাস্তবিক অবস্থার উপর নির্ভর করে আমি একটা সেকেন্ড অর্ডার সিস্টেমকে 4টে ভাগে ভাগ করতে পারবো, এই 4টে ভাগ। এবং প্রথমে একটা কথা বলছিলাম যে বেশিরভাগ বইতেই দেখবে এখানে কে কথাটা থাকে না, কে হচ্ছে সিস্টেম গেইন, কে হচ্ছে সিস্টেম গেইন, এ থাকে না। তা থাকে নাটাকে ভুল বলা যাবে না, আবার ঠিকও বলা যাবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এটা যদি আমি না রাখি, এটাকে যদি আমি হাইড করে দেই কেটাকে, তার মানে অ্যাজ ইফ আমার সিস্টেমের গেইন সবসময় 1ই থাকে এবং আমার সিস্টেমের ওভারঅল গেইন সবসময় আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের স্কোয়ারের সমানই হয়। এটা কি কখনো মানে একদম হবেই হবে এটা বলতে পারি? কখনোই না। যেই কারণে একটা মিসকনসেপশন তৈরি হয়, আমার স্টুডেন্ট লাইফেও তৈরি হতো, যে যখন আমাকে কম্পেয়ার করতে বলা হতো টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওমেগা এন, আমি ভাবতাম যে ওপরের সাথে তুলনা করলেও হবে বা নিচের সাথে তুলনা করলে হবে, দুটোর পারপাস একদম আলাদা। নিচে শুধুমাত্র আমার অসিলেশনের স্কোয়ার আছে, কিন্তু ওপরের পার্টে শুধু অসিলেশনের স্কোয়ারই থাকবে, এটা কোথাও ম্যান্ডেটরিলি বলা যেতে পারে না। সেখানে সিস্টেমের আদার কনস্ট্যান্টও চলে আসতে পারে। সেই কারণে আমি যদি বলি যে না এখানে থাকবে না গেইন, এটা আমরা বলতে পারি না। হ্যাঁ, হতে পারে যে সিস্টেমের গেইন কোনোভাবে 1 এসে গেল, এটা একটা পার্টিকুলার কেস। তা সেই কারণে মোস্ট জেনারেলাইজড করার জন্য এখানে আমি একটা সিস্টেমের গেইন কনসিডার করে নিয়েছি। এবার যেহেতু আমার টার্গেট হচ্ছে সিস্টেমের টাইম ডোমেন স্পেসিফিকেশনস বের করা, তার মানে আমাকে ইউনিট স্টেপ রেসপন্স ক্যালকুলেট করতে হবে। ইউনিট স্টেপ রেসপন্স মানে আউটপুট অফ দ্য সিস্টেম when we're applying unit step input। এটা আগের দিন আমরা ক্লাসে ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য আলাপ করছিলাম। তার মানে ইউনিট স্টেপ ইনপুটের যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সেটাকে যদি আমি সিস্টেমের ট্রান্সফার ফাংশনের সাথে গুণ করে দেই, তাহলে আমি যে আউটপুটটা পাবো সেটা হবে ল্যাপ্লাস ডোমেনে আউটপুট। এবার দেখো এখানে একটা আমি এই লাইনটা হঠাৎ আমি কেন করলাম, আসলে এতগুলো লাইন বইয়ে থাকে না। হ্যাঁ, তা হঠাৎ করে বইয়ে হয়তো এতটুকু দ্বিতীয় লাইনটা, এই লাইনটা দিয়ে ফাইনাল তোমাদের এই লাইনটা দিয়ে দেওয়া হবে বা ফাইনাল এই লাইনটা দেওয়া হবে। আমি সেই কারণে ভেঙে ভেঙে এইগুলো করলাম, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে হলো ঘটনাটা। তা এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে যদি আনতে চাই, তাহলে a স্কোয়ার 2ab হলো জিটা স্কোয়ার ওমেগা এন স্কোয়ার। কিন্তু জিটা স্কোয়ার ওমেগা এন স্কোয়ার তো আমার এখানে নেই, আমার এখানে শুধু ওমেগা এন স্কোয়ার আছে। তাহলে আমি এটাকে লিখে এটাকে আবার বিয়োগও করে দেব, যাতে আমার কাছে ফাইনালি এই পার্টটা সমান এই পার্টটাই আগের পার্টটাই হয়। এবার এই অংশ প্রথম 3টে টার্মকে নিয়ে তো আমি a প্লাস বি হোল স্কোয়ার লিখে দিতে পারি। এবার আগেই আমি ভাবছি যে এটা একটা আন্ডার ড্যাম্পড সিস্টেম।
আন্ডার ড্যাম্পড সিস্টেম মানে যেখানে জিটার মান 1 থেকে কম বা 0 বা 1 মধ্যে, তার মানে আমার এখানে ওমেগা এন স্কোয়ারের থেকে জিটা স্কোয়ার ওমেগা এন স্কোয়ারের মান ছোট হবে, জিটা যেহেতু আমার 1 থেকে কম, তাই তা আমি একে এইভাবে লিখতে পারি। যদি এটা আমার ওভারড্যাম্পড সিস্টেম হতো তাহলে জিটার মান হতো 1 থেকে বেশি এবং আমার এই গুণফলটাও হতো এটার থেকে বেশি, তখন কিন্তু আমাকে জিটা স্কোয়ার ওমেগা এন স্কোয়ার মাইনাস ওমেগা এন স্কোয়ার লিখতে হতো। তার মানে এটা কিভাবে লিখবো, that will depend on the type of system or type of damping we have considered। ঠিক আছে, তো এইভাবে এটা লিখলাম। এবার আমাকে তো ফাইনালি যেতে হবে ওই পার্শিয়াল ফ্র্যাকশনের দিকে। এখানে একটা ছোট অংশ আমরা লিখে দিতে পারি যে যখন আমার সিস্টেমে ড্যাম্পিং হচ্ছে, তার মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ধীরে ধীরে ডাই ডাউন করবে, ধীরে ধীরে শেষ হয়ে যাবে, মানে ড্যাম্পিং হবে। এই ফ্রিকোয়েন্সি, এখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা আমি বের করব স্কোয়ার রুট করলে, তাকে আমরা বলছি ড্যাম্পড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, মানে ড্যাম্পিং হচ্ছে। যেখানে আমার যেই সিস্টেমের রেসপন্সে ড্যাম্পিং হবে মানে অসিলেশনস ধীরে ধীরে কমবে, সেখানে আমার ড্যাম্পড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনস চলে আসবে। তার মানে এখানে এর পরিবর্তে আমি ওমেগা ডি লিখতে পারি, একটু সহজ করে নিলাম। এবার আমি পার্শিয়াল ফ্র্যাকশন করব টু গো ফর দ্য ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তা পার্শিয়াল ফ্র্যাকশনের সময় আমরা যদি একটু অতীতের কথা ভাবি, যখন আমার কোনো ফ্যাক্টর সেকেন্ড অর্ডার থাকবে, দেখো এখানে একটা ফ্যাক্টরই আছে সেকেন্ড অর্ডার, তার মানে তাকে তার কনস্ট্যান্ট গুলো বের করার জন্য আমাকে কিন্তু এই ফরম্যাটেই লিখতে হবে। যদি আমার কাছে কোনো ফ্যাক্টর থাকে থার্ড অর্ডার, তার মানে আমার এখানে ওপরে লিখতে হতো a স্কোয়ার প্লাস বি এস প্লাস সি, তার মানে এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে আমি ওপরে কি লিখবো। এবার আমরা গুণ পদ্ধতিতে চলে গেছিলাম, যেটা ছোটবেলায় আগে শিখেছি। নিচের অংশটাকে ওপরে বজ্রগুণন করে দেব, কিছু কাটাকাটি হয়ে যাবে, কিছু পড়ে থাকবে। তারপরে আমরা দেখব বাদিক ডান দিক আমরা সমান সমান করব। বাদিক ডান দিক সমান সমান করতে গেলে দেখা যাচ্ছে বাদিকে কোনো এস এর টার্ম নেই, শুধু একটা কনস্ট্যান্ট পড়ে আছে। তার মানে এই এ ওমেগা এন স্কোয়ার হলো বেসিক্যালি এটা। তা কম্পেয়ার করলে বাদিক ডান দিক কম্পেয়ার করলে আমি দেখতে পাচ্ছি এর মান হচ্ছে কে। আবার এ স্কোয়ারের কোনো কোএফিসিয়েন্ট আমার বাদিকে নেই, তার মানে a প্লাস বি সমান 0, তার মানে বি এর মান হচ্ছে মাইনাস এ, এর মান পেয়ে গেছিলাম। একইভাবে with the help of the value of a we can calculate the value of c as well। তা এইভাবে আমরা সি এর মানও বের করে নিতে পারছি। তা এ বি সি পেয়ে গেলাম। এই ভ্যালুগুলোকে যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে আমি এই পুরোটার পার্শিয়াল ফ্র্যাকশন পেয়ে যাব, যেটা নাকি আমার ইনভার্স ল্যাপ্লাস করতে সাহায্য করবে। আমি এই মানগুলোকে বসিয়ে দিলাম। এবার মানগুলো বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি, দেখো একটু আগে রিকল করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্মকে। হ্যাঁ, তা যদি এখানে এস প্লাস এ থাকে, ওপরে দেখো 2 জিটা ওমেগা এন, তা আমার তো 2 জিটা লাগবে না, আমার তো শুধু জিটা ওমেগা এন লাগবে। তা এই 2 জিটাকে একটা ভেঙে দিলাম, একটাতে শুধু এস প্লাস জিটা ওমেগা এন রাখলাম, আরেকটাতে আরেকটা জিটা ওমেগা এন কে সরিয়ে দিলাম। তা আমি যদি একটু আমরা রিকল করি, এটা রিকল করলে দেখা যাচ্ছে এটা হলো এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা হয়। আর জিটা ওমেগা এন এখানে আছে জিটা ওমেগা এন, কিন্তু আমার তো এখানে আছে ওমেগা ডি, তাহলে তো আমার এখানে ওমেগা ডি লাগবে। তাহলে আমি কি করতে পারি, এখানে ওমেগা ডি কে রেখে আমি একে বাইরে বের করে তাকে ওমেগা ডি দিয়ে ভাগ করে দিতে পারি। এই যে দেখো এইটা,
যাতে এখানে ওমেগা ডি থাকে এবং যাতে আমি সাইনের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তার মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে তার টাইম ডোমেইনের এক্সপ্রেশন পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার জেনারেলাইজড অর স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার সিস্টেমের আমার আউটপুট। কি আউটপুট? ইউনিট স্টেপ রেসপন্স বা ইউনিট স্টেপ আউটপুট। এবার আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করতে যাচ্ছি। কিভাবে? দেখো, জিটা ওমেগা এন, আর একে আমি ওমেগা ডি মানে কি ছিল? ওমেগা এন স্কোয়ার রুট অফ 1 মাইনাস জিটা স্কোয়ার, এই যে বের করেছিলাম, এই যে এই ভ্যালুটাকে ওখানে বসিয়ে দেব। তা এই ভ্যালুকে যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে ওমেগা এন কাটাকাটি গিয়ে এই টার্মটা তৈরি হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমার সেকেন্ড অর্ডার সিস্টেমের আউটপুটও ইউনিট স্টেপ ইনপুটকেই ফলো করবে, কিন্তু ওখানেও একটা ডিলে তৈরি হবে। সেই ডিলেটার জন্য রেসপন্সিবল হচ্ছে এই টার্মটা, এই এক্সপোনেনশিয়াল টার্মটা। এবং আমরা দেখতে পাচ্ছি কি, যত ওমেগা জিটার মান মানে ড্যাম্পিং ফ্যাক্টরের মান যত কমতে থাকবে তত অসিলেশনস বাড়তে থাকবে। ড্যাম্পিং কমা মানে অসিলেশনস ধীরে ধীরে কমার প্রবণতাটা না থাকা। এবং ড্যাম্পিং ফ্যাক্টর যত 1 এর কাছাকাছি যাবে তত আমার অসিলেশনস ধীরে ধীরে কমার প্রবণতা বাড়বে। আর যখন জিটার মান 1 পার হয়ে যাবে, মানে একদম লিমিটিং ভ্যালুটা পার হয়ে যাবে, 1 এর থেকে বেশি হয়ে যাবে, তখন সিস্টেমে আর কোনো অসিলেশনসই থাকবে না। তার মানে এইগুলো আমরা এখান থেকে বুঝতে পারছি। এবার আমি যদি জিটার মান 0 হলে, মানে যদি আনড্যাম্পড কেস হয়, তখন আমার সেকেন্ড অর্ডার সিস্টেমের ইউনিট স্টেপ রেসপন্স কি? আমরা কি প্রথম থেকে ক্যালকুলেট করব? চাইলে করতেই পারি, অসুবিধা নেই। কিন্তু যখন এতটা দেরি হয়ে গেছে, আমরা এখানে জিটার মান 0 বসিয়ে দিই। তা আমি যদি এখানে জিটার মান 0 বসিয়ে দিই, ই টু দি পাওয়ার 0 মানে 1, এখানে যদি জিটার মান 0 বসিয়ে দেই, এই টার্মটা পুরো অফ হয়ে যাবে। তার মানে আমাদের কাছে পড়ে থাকবে 1 মাইনাস কস ওমেগা ডিটি হয়ে গেল। তার মানে এভাবে আমরা আনড্যাম্পড সিস্টেমের ইউনিট স্টেপ রেসপন্সও বের করতে পারছি। এতদূর অবধি তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কারোর প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করে ফেলতে পারো। আচ্ছা, এবার আমি টাইম ডোমেন স্পেসিফিকেশনসে যাচ্ছি। কেউ কি বলতে পারবে আমরা ফার্স্ট অর্ডার সিস্টেমের কি কি টাইম ডোমেন স্পেসিফিকেশনস বের করেছিলাম? একটা ছিল টাইম কনস্ট্যান্ট, ডিলে টাইম, রাইজ টাইম আর সেটলিং টাইম। 4টে আমরা টাইম ডোমেন স্পেসিফিকেশনস বের করেছিলাম। ঠিক একই রকম ভাবে এখানেও আমাদের ওই 4টে তো থাকবেই, তার সাথে আরো 2টো তৈরি হবে। তার কারণ ফার্স্ট অর্ডার সিস্টেমের ইউনিট স্টেপ রেসপন্সে আমাদের কিন্তু কোনো ছিল না, আমাদের কিন্তু কোনো অসিলেশনস ছিল না, সোজাসুজি ও ফাইনাল ভ্যালুতে যেত আফটার এ সার্টেন ডিলে। তার মানে অসিলেশনস এর কেসটা আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেমেই এসেছে, যেটা ফার্স্ট অর্ডারে ছিল না। তার মানে এই অসিলেশনস এর কেসটা আসার জন্য আরো 2টো টার্ম আমাদের এর মধ্যে ইনক্লুড হবে। একটা হবে পিক টাইম, একটা পিক ওভারশুট। তা আমার কাছে এখানে যে ইউনিট স্টেপ রেসপন্সটা আছে তাকে আমি এভাবে সাজিয়ে লিখতে পারি সাইন অফ এ প্লাস বির ফর্মে, যেখানে নাকি ওমেগা ডির মানটা এটা এবং ফাই হচ্ছে বেসিক্যালি এটা। এবার যদি টাইম ডিলে, টাইম ডিলের ডেফিনেশন একই।
টাইম ডিলে ডেফিনেশন আগেও কি ছিল, যে ফাইনাল ভ্যালুর 50% রিচ করতে আমার কত সময় লাগে। তার মানে ফাইনাল ভ্যালু ছিল আমার কে, ফাইনাল ভ্যালু ছিল আমার কে, যখন কেন ফাইনাল ভ্যালু কে? আমি যদি তোমাদেরকে এই প্রশ্নটা করি, কে আমাকে উত্তর দিতে পারবে? আমি যেই পেজটা সামনে খুলে রেখেছি ওখানেই উত্তরটা লুকিয়ে আছে। আমার ইউনিট স্টেপ রেসপন্স, স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার সিস্টেমের ইউনিট স্টেপ রেসপন্সের ফাইনাল ভ্যালু বা স্টেডি স্টেট ভ্যালু যে 1 বা কে, সেই কেটা কোথা থেকে আসলো? তার মানে স্টেডি স্টেট ভ্যালু মানে যখন সময় আমার ট্রানজিয়েন্ট টাইমকে পার করে যাবে, তার মানে একটু বেশি সময় পর। তা আমি যদি আমি যদি ফাইনাল ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করি অথবা টাইম ডোমেনে যদি দেখি, যদি টি টেন্ডিং টু ইনফিনিটি হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কি হবে? 0, টেন্ডিং টু 0। তার মানে এই পুরো টার্মটা শূন্য হয়ে গেল, পড়ে থাকলো শুধু কে। তার মানে ইউনিট স্টেপ রেসপন্স অফ এ সেকেন্ড অর্ডার সিস্টেম ইজ কে। এটা অবশ্যই আমি ইউনিট স্টেপ রেসপন্স থেকে ক্যালকুলেট করতে আমরা পারবো। তা এবার আমরা যদি দেখি এখানে, যদি আমরা 50% অফ দ্য ফাইনাল ভ্যালুকে চেক করি, 50% দেখো, যদি 50% অফ দ্য ফাইনাল ভ্যালু হয়, তার মানে এখানে বেসিক্যালি 0.5 অফ দ্য ফাইনাল ভ্যালু, 50% অফ দ্য ফাইনাল ভ্যালু। আমি এখানে ঠিক এটাকে সাবস্টিটিউট করে দিয়েছি, তার মানে এখানে টাইমটা হবে ডিলে টাইম। আমি যদি এখানে একটু বাঁ দিক ডান দিক সমান করে নেই, করলে দেখা যাবে এটা 0.5। কিন্তু সমস্যাটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সম্বন্ধে শুনেছিলে কখনো? মানে এই যে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, এই টার্মগুলো যখন থাকে তখন আমাদের কাছে ক্লোজড সলিউশন, ক্লোজড ফর্ম অফ সলিউশন, মানে এক্সাক্ট ক্লোজড ফর্ম অফ সলিউশন পাওয়া যায় না, ওখানে প্লাস ডট 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 দিয়ে সলিউশন বের করতে হয়। সেই কারণে আমরা এক্সাক্ট ভ্যালু অফ দ্য ডিলে টাইম পাওয়া সম্ভব না, এটা একটা অ্যাপ্রক্সিমেট ডিলে টাইম আমরা পাবো। এই ট্রান্সেন্ডেন্টাল ভ্যালুর জন্য এটা ক্লোজড ফর্ম অফ সলিউশন পাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো আন্ডার ড্যাম্পড সেকেন্ড অর্ডার সিস্টেমের ডিলে টাইম অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 1 + 0.7 জিটা বাই ওমেগা ডি। এবার ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে ডাইরেক্টলি এই ফর্মুলাটা বলেই দিতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আসলো কি করে, এলো কি করে, এটা আমাদের ভাবনাটা তো আমাদের আগে বুঝতে হবে। আমরা যদি এলো কি করে সেটা যদি না বুঝি, তাহলে পরবর্তীকালে আমাদের যদি ইনপুটে সামান্য চেঞ্জেস হয়ে যায়, তার কনসিকুয়েন্স গুলো আমরা তৈরি করতে পারবো না। সেই কারণে আমাদের গোড়া থেকে বুঝতে হবে। তা রাইজ টাইম যদি আমি ফার্স্ট অর্ডার সিস্টেমের একটু ভেবে দেখি, একটু রিকল করার চেষ্টা করি, তাহলে মনে করে দেখো ওটা ছিল 10% অফ দ্য ফাইনাল ভ্যালু থেকে 90% অফ দ্য ফাইনাল ভ্যালুতে পৌঁছতে যতটা সময় লাগে। কিন্তু ওই ডেফিনেশনটা ভ্যালিড তখনই যখন সিস্টেমের রেসপন্সে কোনো অসিলেশনস থাকবে না। যেমন সেকেন্ড অর্ডার সিস্টেমে যখন জিটার মান 1-এর থেকে বেশি, তখন আমি ওটা বলতে পারবো। কিন্তু যখন আমার জিটার মান 1-এর থেকে কম, মানে যখন সিস্টেমে আমার ড্যাম্পিং হচ্ছে, অসিলেশনস ধীরে ধীরে কমছে, তখন আমাকে বলতে হবে যে রাইজ টাইম হচ্ছে 0% অফ দ্য ফাইনাল ভ্যালু থেকে 100% পৌঁছতে যতটা সময় লাগে তাকে আমি রাইজ টাইম বলবো। তার মানে ফাইনাল ভ্যালু 100% পৌঁছতে কতক্ষণ সময় লাগে, তা ফাইনাল ভ্যালুকেই বসিয়ে দেব। তা এখানেও একটা কে, এখানেও একটা কে, তার মানে এদিকে 1 হয়ে গেল, তারপর এদিকেও 1 ওদিকেও 1, তার মানে এই টার্মটাকে ইকুয়াল টু 0 করতে পারি। এবার
এখানে যখন 0, তার মানে এই কনস্ট্যান্ট টার্মটাকেও আমি ওদিকে পাঠিয়ে দিতে পারি, যেটা নন জিরো টার্ম, সেটাকেও আমি ডান দিকে পাঠিয়ে দিতে পারি, so that we will have the sign of this function is equal to 0. এবার সাইন অফ সাম অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 0 কখন? এখানেও সম্ভব না যে যখন সাইন অফ পাই থাকবে, সাইন অফ 2 পাই, সাইন অফ 3 পাই, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 0 আসবে। তার মানে আমরা এখানে লিখতে পারি সাইন অফ পাই করে। এবার একটা প্রশ্ন আমাকে কেউ করতে পারো, প্রশ্নটা আসাটা খুব স্বাভাবিক, যে ম্যাম আমি এখানে সাইন অফ 2 পাই এ তো লিখতে পারতাম, ইভেন আমি এখানে সাইন অফ n পাইও লিখতে পারতাম, n এর মান যে কোনো হতে পারে, সেক্ষেত্রেও এটা ভ্যালিড। কিন্তু রাইস টাইম তখনই বলা হবে যখন আমার রেসপন্সটা প্রথমবারের মতো 100% ক্রস করলো। মানে দ্বিতীয়বার তৃতীয়বার কখন ক্রস করলো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। সেই কারণে n পাই এর মধ্যে n এর মান 1 ধরা হচ্ছে যখন প্রথমবার আমার সিস্টেমের রেসপন্সটা 100% অফ দ্য ফাইনাল ভ্যালু রিচ করবে। সেই কারণে এখানে সাইন অফ n পাই এ স্মল n এর মানটা 1 ধরা হয়েছে। তা আমি যদি এটা লিখি তাহলে সেখান থেকে আমরা রাইস টাইম বের করতে পারবো এভাবে, যেখানে ফাই এর মান বসিয়ে দেব এবং ওমেগা ডি এর মানও বসিয়ে দেব। তার মানে এখান থেকে আরেকটা কনক্লুশনে আসতে পারি, যদি আমার কাছে ড্যাম্পিং ফ্যাক্টর জিটা জানা থাকে তাহলে তার থেকে আমরা ফাই বের করতে পারবো। যদি আমার কাছে ড্যাম্পিং ফ্যাক্টর জিটার সাথে সাথে ওমেগা এন মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনও জানা থাকে তাহলে আমি এই পুরোটাই ক্যালকুলেট করতে পারবো। কিন্তু একটা ভুল স্টুডেন্ট লাইফে আমরা অনেক সময় করে থাকি, সেটা হচ্ছে ওমেগা এন এর ইউনিট কত? রেডিয়ান পার সেকেন্ড। পাই এর ইউনিট রেডিয়ান। তার মানে আমি যখন ট্যান ইনভার্স অফ সাম ভ্যালু বের করব সেটা কিন্তু আমার রেডিয়ানেই বের করতে হবে, কারণ রেডিয়ানের থেকে তো আমি ডিগ্রি বিয়োগ করতে পারবো না, will not get the right answer। তার মানে এই যে ট্যান ইনভার্স বের করার যে কাণ্ডটা সেটা আমাকে রেডিয়ানে কনভার্ট করে করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। ওপরে থাকবে রেডিয়ান, নিচে থাকবে রেডিয়ান পার সেকেন্ড, সো দ্যাট ফাইনালি আমার ইউনিট হবে সেকেন্ড। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় অঙ্ক করতে গিয়ে দেখা যায় আমার পাই থেকে গেল রেডিয়ানে আর ট্যান ইনভার্স অফ এটা মানে ফাই চলে আসলো ডিগ্রিতে, হয়ে গেল মাইনাস অ্যাঙ্গেল, সময়ও চলে গেল মাইনাসে। দ্যাট ইজ কমপ্লিটলি রং। তা সেই কারণে এইদিকে একটু আমাদের অ্যাটেনশন রাখতে হবে। এখানে এতদূর অবধি কারোর প্রশ্ন আছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমাদের প্রশ্ন তৈরি করতে বা প্রশ্ন করতে গেলে তোমাদের একটু পড়াশোনা করতে হবে, কিন্তু সেটা শুরু করে দাও। হ্যাঁ, কালকে তো তোমরা পড়াশোনা করতেই পারবে, সবাই তো বাড়ির ভেতরেই থাকবে, রাস্তাঘাটে অন্য এলাকায় ঘোরাফেরা করবে না, নিজের এলাকায় থাকবে, অন্য এলাকায় ঘোরাফেরা করলে মুশকিল। তোমাদেরকে ভালোভাবে ফাইনাল পরীক্ষাটা দিতে হবে, মিডের পরীক্ষাটা দিতে হবে। ঘরের মধ্যে থাকবে, ঘরের মধ্যে বসে পড়াশোনা করো। মিড আসছে, দ্য মিড ইজ নকিং ইউর ডোর। তোমার দরজায় পড়া নাড়ছে, মিড এক্সাম। এবার আমরা পিক টাইমটা দেখবো। আচ্ছা, কালকে জাস্ট এমনি একটা গল্প করছি, কালকে তো একজন ঘুমোচ্ছিল, আজকে তোমরা সবাই জেগে আছো? হ্যাঁ, জেগে থাকো, কারণ আমি যে পড়িয়ে যাচ্ছি আমি তো বুঝতে পারছি না কেউ শুনছে কি শুনছে না, তাই মাঝে মাঝে। জেগে থেকেও তো লাভ হচ্ছে না, বুঝি না তো কিছু। কেন বোঝো না? ম্যাম সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কারণ আগের গুলো তোমার মাথার উপর দিয়ে গেছে, তো তোমার মাথার উপর জি দিয়ে ম্যাম। যাতে না যায়, তো আমি তো বলছি তোমাকে, আমাকে প্রশ্ন করো, আমাকে এত ছাড় দিলে চলবে? আমি ম্যাম কোশ্চেনটা কই করব সেটাই তো বুঝি না। তুমি যেখান থেকে তোমার মনে হয় তুমি প্রথম থেকে পড়া শুরু করো। এটা তুহিনের সাথে আলোচনা হচ্ছে,
কিন্তু এটা অনেকেরই এটা কেস, যেখানে তোমরা প্রথম থেকে পড়তে থাকো, যেখানে প্রশ্ন হবে, প্রশ্ন করার আগে তোমাদের এটা ভাবতে হবে না যে ওটা বোকা বোকা না বুদ্ধি বুদ্ধি ম্যাম, প্রশ্ন। মিডের সিলেবাস তো অনেক বড়। হ্যাঁ অবশ্যই, শুরু তোমরা থেকে লেভেল শুরু করে থেকে এসে ধরলে গেছো। শুরু থেকে ধরলে কি শেষ করতে পারবো এই কয়দিনে? তার উপর আবার অবশ্যই ভোটের পারবে, আমেজ। অবশ্যই পারবে। তোমাদের তো নতুন চেষ্টাই করে করবো। কোথাও কিছু খোঁজাখুঁজি করতে হবে না, সবই তো বিএলসি জি তে ম্যাম। দিয়ে রাখা আছে। তোমাদের যদি আরো পরিশ্রম করে লাইব্রেরিতে কনসাল্ট করে মেটেরিয়াল জোগাড় করতে হতো তাও বুঝতাম, তোমাদের তো সব অ্যাভেলেবল, শুধু তোমরা পড়বে আর আমাকে প্রশ্ন করবে। তা এখনো যদি শুরু না করে থাকো মুশকিল আছে। তা সেই কারণে আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, পড়াশোনা শুরু করো, তোমাদের প্রশ্ন তৈরি হবে। এবং বিএলসি তে যতটা দেওয়া আছে ততটাই তোমাদের মিডের সিলেবাস। বিএলসি তে যতটা দেওয়া আছে এখন, আমি অন্যগুলো আর রাখিনি, বিএলসি তে এখন যতটা দেওয়া আছে সেটাই তোমাদের মিডের সিলেবাস। তাই আমি বারবার বলছি তোমরা প্লিজ পড়াশোনা শুরু করে দাও। যা প্রশ্ন, ডিসকাশন ফোরাম কেন বলছি, যেহেতু আমি একা এ বি সি তিনজনকে পড়াচ্ছি, তা সেই কারণে কারুর একজন প্রশ্ন আরেকজনের হেল্প হতে পারে। তা তোমরা নিজেদের মধ্যে আমাকে একটু বিরক্ত করো, আমাকে বিরক্তই করছো না কেউ তোমরা। আচ্ছা, তা পিক টাইম, এবার আমরা চলে আসি পিক টাইম। তো যখন অসিলেশনস হচ্ছে, একটা সিস্টেমের রেসপন্সে অসিলেশন হবে, প্রথমবার, আবারও বলছি প্রথমবার যখন ও সবচেয়ে বেশি ভ্যালুতে রিচ করবে, সেটাকে আমরা বলছি পিক ওভারশুট, এবং পিক টাইমে সেটা হবে। প্রথমবার যখন হাইয়েস্ট বা ম্যাক্সিমাম ভ্যালু রিচ করবে, সেটাকে আমি বলবো পিক টাইম। তা আমরা যখন ছোটবেলায় এইচএসসির সময় ম্যাক্সিমা মিনিমা বের করার কিছু অঙ্ক হয়তো শিখেছিলাম, তখন ওখানে দেখেছিলাম যে পিক টাইমে ডেরিভেটিভটা আমার 0 আসে। পিক টাইমে পিক, যখন কোনো একটা কার্ভের পিকে যায় তখন ওর ফার্স্ট ডেরিভেটিভ এবং ওটা ম্যাক্সিমা না মিনিমা আরেকটা ডেরিভেটিভ করে বের করতে হয়। কারোর কি মনে পড়ছে আমার এই কথাগুলো? ম্যাচ করতে পারছো? আহারে, যদি ম্যাচ করতে পারো তাহলে ম্যাক্সিমা মিনিমা বের করার সময় এটা স্টেপ ছিল। তা সেইভাবেই আমরা, যেহেতু আমার ম্যাক্সিমাম ভ্যালুটা আমার আউটপুট রেসপন্সে আসবে, তাই আউটপুটের রেসপন্সটাকে আমি ফার্স্ট ডেরিভেটিভ করছি। তা আউটপুটের রেসপন্সকে আমি ফার্স্ট ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু টাইম। কোন টাইম? পিক টাইম, কারণ এখানে পিক টাইমেই এটা হওয়ার কথা, অন্য কোনো সময় হওয়ার কথা নয়। তা আমি ফার্স্ট ডেরিভেটিভ যখন প্রথম টার্মটার করব, সেটা তো শূন্য হয়ে যাবে। দ্বিতীয় টার্মে দুটো টাইম ভ্যারিয়েবল আছে, তার মানে গুণের সূত্রটা ফলো হবে, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, তারপর দ্বিতীয়টার ডেরিভেটিভ ইন্টু প্রথমটা করলে আমি এটা পাচ্ছি। এবার যখন আমি এটা পেলাম, এটা পাওয়ার পর দেখো এই এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস, তাহলে আমি সাইড চেঞ্জ করে দিতে পারি। আবার এখানের কমন টার্মটাকে নিয়েও আমি জিরোর দিকে পাঠিয়ে দিতে পারি, কারণ ওটা তো আমার নন জিরো ভ্যালু এবং কমন দুটোর ক্ষেত্রেই। তা যদি সেটা করে ফেলি, এবং যদি সাইন অফ অ্যাঙ্গেল বাই কস অফ অ্যাঙ্গেল, যেহেতু অ্যাঙ্গেল দুটো সেম করে আমি সাইড চেঞ্জ করে ফেলি, তাহলে এটা আমার ট্যান এর মান হয়ে যাবে। সাইন থিটা বাই কস থিটা হলো ট্যান থিটা। তা করে আমি এরকেও সাইড চেঞ্জ করে দিলাম, করে ফাইনালি আবার ওই একই রকম, দেখো এখানে আমার 0 আসছে। তা এই জিরোটাতে বেসিক্যালি আমার ট্যান পাই এর ক্ষেত্রেও 0 আসবে। তা এখানে আমি তার মানে এটাকে বলতে পারি এটা পাই বা এন পাই, যে কোনো হতে পারে, কিন্তু এন এর মান এখানেও 1, কারণ প্রথমবার যখন পিক অ্যাটেইন করবে সেই ভ্যালুটা আমার লাগবে। তার মানে দ্বিতীয়বার পিক, থার্ড টাইম পিক, সেটা আমাদের ক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট নয়। তাই এখানেও এন এর মান 1, তাই এন পাই এর জায়গায় আমি শুধু পাই বসাবো। এইভাবে আমি
পিক টাইম বের করে ফেললাম। এইভাবে যখন আমি পিক ওভারশুট বের করব, মানে তোমরা বিএলসিতে দেখবে যে একটা ছবি দেওয়া আছে যেখানে আমাদের একটা অসিলেশনস হচ্ছে। এই অসিলেশনসের যেই সময় আমার পিকটা আসবে সেই সময় কতটা ওভারফ্লো করলো, এক্সট্রা কতটা গেল, সেই এক্সট্রা যাওয়ার অ্যামাউন্টকে আমরা বলছি পিক ওভারশুট। কে তো আমার স্টেডি স্টেট ভ্যালু, সেটা তো আমার ফাইনালি আসবেই, কিন্তু ট্রানজিয়েন্ট টাইমে এই স্টেডি স্টেটের ওপরে কতটা অংশ বেশি চলে গেছে সেটা হচ্ছে আমার পিক ওভারশুট। তা সেই পিক ওভারশুটটাকে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে এই পিক টাইমের আউটপুটের থেকে এই ফাইনাল ভ্যালুকে বিয়োগ দিলে আমি পেয়ে যাব। তা পিক টাইমে আমার আউটপুটের ভ্যালুটা কত, তা পিক টাইমের জায়গায় আমি যদি ওই পাই বাই ওমেগা ডি এর মানটা বসিয়ে দেই তাহলেই আমি পিক টাইমের আউটপুট এবং সেখান থেকে ফাইনালি আমি কে বিয়োগ করে পিক ওভারশুট পেয়ে যাচ্ছি। এখানে অবশ্যই গেইনের মানটা যদি 1 থাকে তাহলে 1 বসবে। এখন অ্যাটেন্ডেন্স দিও না বাবা, দাঁড়াও দাঁড়াও, আমার কোনো ক্লাস শেষ হয়নি, বেরিয়েও যেও না। আচ্ছা, তা এটা হলো আমার পার্সেন্টেজ পিক ওভারশুট। এটা আমি পার্সেন্টেজেও লিখতে পারি অথবা আমি 100 গুণ না করলে পার ইউনিটেও থাকবে। এবার আসলো সেটলিং টাইম। সেটলিং টাইম আমরা আগের দিনেও ফার্স্ট অর্ডারে বলেছি কি +-2% বা +-5%, নর্মালি এই দুটোকেই চেক করা হয় কত সূক্ষ্ম রেঞ্জে আমি পৌঁছতে চাই। মানে যখন আমি বাজারে গিয়ে মনে করো আলু পটল পেঁয়াজ এগুলো কিনি, পেঁয়াজ অবশ্যই একটু কস্টলি জিনিসপত্র, তো যখন আমি পেঁয়াজ কিনি তখন দাঁড়িপাল্লার দিকে আমরা একদম কঠিন ভাবে তাকিয়ে থাকি যে ঠিকঠাক হিসেব হলো কিনা। তার মানে আমার +-5%-এ আমি মোটামুটি ওকে। কিন্তু যখন আমাদের মা কাকিমারা ওই সোনার দোকানে সোনা কিনতে যান তখন তো ওটা আরো বড় বড় চোখ করে তাকিয়ে থাকা হয়। তার মানে +-2%ও যথেষ্ট না, +-0.05% আসবে। মানে এই ক্রাইটেরিয়াটা প্লাস মাইনাসের ক্রাইটেরিয়াটা কোনটা হবে সেটা ডিপেন্ড করছে আমার কোন ভ্যারিয়েবলের অ্যাকিউরেসি আমি চেক করছি। তা আমার যত অ্যাকিউরেট লাগবে আমার সেই অ্যাকিউরেসিতে পৌঁছতে তত বেশি সময় লাগবে। এটা নর্মালি আমি যদি ক্যালকুলেট করি তখন দেখা যায় 3.9998 এরকম, তাই সেটাকে অ্যাপ্রক্সিমেটলি 4 লেখা হয়েছে। এবং যদি +-5% মানে যেটা একটু মোটা রেঞ্জ হলেও আমাদের হবে, সেটাকেও যদি ক্যালকুলেট করি দেখা যাচ্ছে এটা অ্যাপ্রক্সিমেটলি 3 এর মতো হয়, 2.997 এরকম একটা ভ্যালু আসে, তা অ্যাপ্রক্সিমেটলি 3। তা এবার যেটা তোমাদের মানে জিজ্ঞাসার জায়গা ছিল যে যদি আমরা সবগুলো একসাথে দেখতে চাই, এটা হচ্ছে সেই ফর্মুলা। কিন্তু আমার মানসিক শান্তির জন্য যাতে আমার পড়ানোটা হালাল হয় সেই কারণে আমি তোমাদেরকে ওই ডেরিভেশন গুলো করিয়ে করিয়ে দেখালাম যে আসলো কোথা থেকে ওটা। কারণ যদি ওটা না বোঝো, আমি যদি ইনপুট বদলে দেই সমস্যা হয়ে যাবে। সেই কারণে কি করে এলো সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তা এইভাবে যদি এখানে দেখতে পাচ্ছ যে কোনো একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের যদি জিটা ওমেগা এন এই মানগুলো তোমাদের জানা থাকে তাহলে আমরা এই ভ্যালুস গুলো, এই টাইম ডোমেন স্পেসিফিকেশনস গুলো ক্যালকুলেট করতে পারবো। এমনকি যদি তোমাদের এসআরসির মনে হয় যে সে তোমাদের রাইস টাইম বলে দিচ্ছে, বা ধরে নাও তোমাদের জিটা ওমেগা এন বলে দিচ্ছে, বা তোমাদেরকে ওমেগা ডি বলে দিচ্ছে, তোমাকে জিটার মান বের করতে হবে, মানে উল্টো ঘটনা। তার মানে আমার কাছে যদি এটা জানা থাকে, আমার কাছে যদি জিটা জানা থাকে তাহলে আমি ওমেগা এন এর মান বের করতে পারবো। যদি ডিলে টাইম জানা থাকে, যদি জিটা জানা থাকে তাহলে ওমেগা এন বের করতে পারবো। যদি ওমেগা এন আর জিটা জানা থাকে
তাহলে আমি ওমেগা ডি বের করতে পারবো, ফাইও বের করতে পারবো, তার মানে রাইজ টাইমও বের করতে পারবো। তার মানে তোমাদের এই ট্রানজিশনস গুলো একটা থেকে আরেকটায় যাওয়া, এটাকে রপ্ত করতে গেলে প্র্যাকটিস করা ছাড়া উপায় নেই। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে এটার একটা অ্যাপ্লিকেশনস দেখাই, যে এই যে আমাদের ড্যাম্পিং চেঞ্জ হচ্ছে, এই ড্যাম্পিং এটা আমরা দেখবো কিভাবে। এমনি একটা সিম্পল আরএলসি সার্কিট ধরেছি, কারণ এটাও একটা আমার সেকেন্ড অর্ডার সার্কিট, সেকেন্ড অর্ডার সিস্টেম, তার মানে ড্যাম্পিং আমার এখানেও আসার কথা। কিন্তু কেউ কি আমাকে বলতে পারবে যে তোমাকে যদি বলা হয় যে আর এল সি এর মধ্যে কোন ভ্যারিয়েবলকে তুমি খুব ইজিলি ভ্যারি করাতে পারবে, কোন প্যারামিটারকে ইজিলি ভ্যারি করাতে পারবে? ম্যাম আর কেন আর কেন? ম্যাম আর হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার। ভ্যারিয়েবল রেজিস্টার বা পট ইউজ করে, পোটেনশিওমিটার ইউজ হ্যাঁ, পট করেও ইউজ করা করে। যেতে, জি তাই না? করা যাবে, কিন্তু জি এল বা সি এর ক্ষেত্রে সেটা হবে না। তাই না। সেক্ষেত্রে আমি আর কে ভ্যারি করে করে আমি ড্যাম্পিং কন্ডিশনটাকে চেঞ্জ করতে পারি। তা আমি এইভাবে কেভিএল ইকুয়েশন লিখে ফাইনালি ওকে ওই স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সমতুল্য করে আনলাম। করে আনার পর দেখা যাচ্ছে যে ওমেগা এন স্কোয়ার মানে 1/LC, আর 2 জিটা ওমেগা এন মানে R/L। তার মানে এখান থেকে ওমেগা এন এর মান পেয়ে যাব, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, অবশ্যই এর ইউনিট হবে কত, রেডিয়ান পার সেকেন্ড। আর যদি ওমেগা এন এর মান পেয়ে যাই, তাহলে জিটার মানও পেয়ে যাব। এইবার এই জিটার মান আমাকে, আমার যদি শূন্য হয়, আর এর মান শূন্য করে দিলেই জিটার মান শূন্য হয়ে যাবে। মানে আমি যদি রেজিস্ট্যান্স 0 করে দেই, তাহলেই ওটা অসিলেটর সার্কিট হয়ে যাচ্ছে, শুধু এল আর সি থাকবে। যদি আমি আর এর মান, আমি যদি এটাকে 0 থেকে 1 এর মধ্যে হতে হবে, তাই না? তার মানে 1 এর থেকে ছোট হতে হবে। তার মানে আমি 2/r এদিকে 2 এদিকে পাঠিয়ে দিতে পারি, আর স্কোয়ার রুট অফ L/C পাঠিয়ে দিতে পারি, সেটা হবে আর এর মান। তার মানে আর এর মান যদি এই ভ্যালুটার থেকে কম হয় এবং শূন্যর থেকে বেশি হয়, তাহলে সেটা আন্ডারড্যাম্পড কন্ডিশন তৈরি করবে। তার মানে শুধুমাত্র পোটেনশিওমিটার ভ্যারি করেই আমরা একটা আরএলসি সার্কিটের ড্যাম্পিং কন্ডিশন ভ্যারি করাতে পারি। একই রকম ভাবে যদি আমি তোমাদেরকে বলি, এগুলো জাস্ট অঙ্ক, হ্যাঁ, আমি তোমাদেরকে যদি একটু বলি, যদি আমি একটা ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমে ড্যাম্পিং কন্ডিশনটা ভ্যারি করাতে চাই, তাহলে কোন ভ্যারিয়েবলটাকে আমি ভ্যারি করাতে পারবো? ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমে ড্যাম্পিং কন্ডিশনটাকে ভ্যারি করিয়ে করিয়ে দেখতে চাই, তাহলে কোন ভ্যারিয়েবলকে আমি, মানে কাকে আমি ওখানে চেঞ্জ করতে থাকবো? আহারে, আরে রেজিস্ট্যান্স এখানে আছে, রেজিস্ট্যান্স, তার মানে ওখানে ফ্রিকশনাল এলিমেন্ট। তুমি যদি তোমার বডিটা মনে করো, তুমি তো, আমি মনে করো হেঁটে যাচ্ছি, তা আমি ট্রান্সলেশনাল মোশনে হেঁটে যাচ্ছি, সোজা পথে হাঁটছি। তা আমি যদি এই ডিপার্টমেন্টের ফ্লোর দিয়ে হাঁটি, আমার পায়ের সাথে যে ফ্রিকশন হবে মেঝের, আর আমি যদি মানে পানি পানি একদম জায়গাটা আছে, মানে ওয়েটেড এরিয়া, তার মধ্যে দিয়ে হেঁটে যাই, আমার কি ফ্রিকশন এক থাকবে আমার পায়ের সাথে? আমি যদি বরফের উপর দিয়ে হেঁটে যাই, আমি মানুষটা, আমার সিস্টেমটা এক, কিন্তু আমার যখন ফ্রিকশনাল এলিমেন্টটাকে আমি চেঞ্জ করে দিই, তখন কি আমার মোশন একরকম থাকবে? ম্যাম মোশন চেঞ্জ হবে। মোশন চেঞ্জ হবে। তার মানে আমরা যেমন ইলেকট্রিক্যাল সার্কিটে রেজিস্ট্যান্সকে ভ্যারি করিয়ে আমরা ড্যাম্পিং কন্ডিশন ভ্যারি করাচ্ছি, একই রকম ভাবে আমি পড়ে থাকা তেলের ওপর দিয়ে যেই স্পিডে যাব, আর নর্মাল মেঝেতে অন্য স্পিডে হাঁটবো, তার মানে ফ্রিকশনাল এলিমেন্টটাকে চেঞ্জ করলে আমার ড্যাম্পিংটা চেঞ্জ হতে থাকবে, সেটা যেই সিস্টেমেই হোক।
এই কারণে তোমাদের অ্যানালগাস সিস্টেমসটা পড়ানো হয়েছিল, যাতে ইকুইভ্যালেন্সটা একটু বোঝা যায়, ইলেকট্রিক্যালের টার্মসে আমরা মেকানিক্যালকে যেন একটু ভাবতে পারি। যেহেতু এটা নতুন সাবজেক্ট, তোমাদের একটু সময় লাগবে, কিন্তু বেশি সময় তো তোমাদের হাতে নেই, তোমাদেরকে তো পড়তে হবে, সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, তা আমি শেয়ারিং স্টপ করলাম। আচ্ছা, এবার আমি তোমাদেরকে এখানে একটা লিংক দিয়ে দিচ্ছি, এটা তোমাদের অ্যাটেন্ডেন্স লিংক, যার জন্য এতক্ষণ সবাই অপেক্ষা করেছিলে। কিন্তু এটা সিরিয়াসলি যে তোমরা কিন্তু একটু পড়াশোনা শুরু করে দাও। আর ইমন যেমন ওর প্রবলেমটা বললো, একই রকম ভাবে যারা যারা যেই প্রবলেমটা ফেস করছো তারা একটু বলতে থাকবে। যারা শুধুমাত্র 231 ব্যাচের আইডিতে আছো, তাদের লাস্টের 4টে ডিজিট লিখলেই হবে অ্যাটেন্ডেন্সে। কিন্তু যারা অন্য ব্যাচ লাইক 222, 232, সেক্ষেত্রে তোমাদেরকে পুরোটা লিখলে। হ্যাঁ হিমেল, ঘুমিয়ে উঠে পড়ো। সি সেকশনে কেউ না কেউ প্রোসিন ঘুমোবে। হ্যাঁ, ম্যাম ঘুমাইনি ম্যাম, শুয়ে শুয়ে ক্লাস করতেছি। আচ্ছা বুঝতে পেরেছো হিমেল, তাহলে তুমিও ডিসকাশন ফোরামে এবার লিখবে আজকে। হ্যাঁ ম্যাম ডিসকাশন কালকে ম্যাম ট্রাই করছিলাম, হয়নি ম্যাম। হয়নি? 9 আমি নাম্বারের আচ্ছা, লেকচার 9-এর পরের ডিসকাশনটা হচ্ছে না। তার আগেরটা হয়েছে? জি ম্যাম, তার আগেরটা হয়েছে। কি লিখেছো আমি দেখবো তো। ম্যাম ডিসকাশন তো লিখিনি ম্যাম, আমি হচ্ছে ওই যে কুইজ যেগুলা ছিল হচ্ছে আপনার এমসিকিউ, ওগুলা সব দিয়েছিলাম। মানে এর আগের ডিসকাশনটা না দিয়েও পরেরটায় যাওয়া যাচ্ছিল ম্যাম, কিন্তু এটা না দিয়ে টেনে যাইতে পারতেছি না। ওহো আহারে, তা একটু ডিসকাশনে লিখো, আমি তোমাদের কয়েকজনকে রিকোয়েস্ট করেছি। হুম, হিমেলকেও আমি অ্যাড করে নিলাম সেখানে। আর আলাদা করে, হ্যাঁ বলছি বলছি, আলাদা করে অ্যাটেন্ডেন্স না দিয়ে ওই লিংকে অ্যাটেন্ডেন্সটা দিও। হ্যাঁ কে বলছো? ম্যাম ওই আমার ফোন থেকে আর কি লিঙ্কটা ঢুকতেছে না ম্যাম। এটা আগের কালকেও হয়েছিল, আজকেও হচ্ছে। 1081 তুমি অ্যাটেন্ডেন্স দিলে? না না না, আমি দিইনি, আমি